আর এখান থেকে আরেকটা জিনিস তাইলে বলতে পারি, দেখো এটা থেকেই, তাইলে ডিকিউ ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, আইডিটি। ডিকিউ ইজ ইকুয়াল টু যদি আইডিটি হয়, তাহলে এটাকে টোটালটা ইন্টিগ্রেট করে দিলে আমরা বলতে পারবো যে কোনো একটা সার্টেন টাইম রেঞ্জের মধ্যে টি1 থেকে টি2 পর্যন্ত টোটাল যা চার্জ ফ্লো হয়েছে, ঠিক আছে, টি1 থেকে টি2 পর্যন্ত টোটাল যা চার্জ ফ্লো হয়েছে সেটা হবে হইল গিয়ে তোমার আইডিটি এর ইন্টিগ্রেশন, তাই না? সেটা হবে আইডিটি, এটার ইন্টিগ্রেশন। আচ্ছা, তো এইখানে যেহেতু বলতেছিলাম আমরা একটু আগেই যে ক্ষেত্রফলটা আমরা এখানে ডিফাইন করি নাই, এরপরে এজন্য ফার্দার ক্যালকুলেশন অনেক জায়গাতেই লাগে যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায়, এটাই মানে ইউনিটে নিয়ে যেতেই তো আমরা পছন্দ করি সবকিছুকে। সেজন্য পরে আরেকটা টার্ম হইলো কি আমরা ডিফাইন করছি, সেটাকে আমরা বলি প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব, তো প্রবাহ ঘনত্ব নরমালি কিভাবে দেখাই, প্রবাহ ঘনত্ব মানে একক ক্ষেত্রফলে যতটুকু কারেন্ট যায়, টোটাল কারেন্ট আই, ক্ষেত্রফল এ, তাহলে একক ক্ষেত্রফলে কারেন্ট হলো আই বাই এ, দ্যাটস ইট, আর কিছুই না। জে ইজ ইকুয়াল টু আই বাই এ। নরমালি এটার ইউনিট কি হয় তাহলে, এটার ইউনিট হবে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, ঠিক আছে। আর ওইটার ইউনিট কি হবে, এটার ইউনিট অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটার ইউনিট জাস্ট অ্যাম্পিয়ার, আর ওইটার ইউনিট অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত মোটামুটি বোঝা গেল, ঠিক আছে। চলেন একটা ম্যাথ করে ফেলি, ইজি একটা ম্যাথ। বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা ইলেকট্রন 4 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে ঘুরে, ঠিক আছে। 4 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে ঘুরলে তো ওই বৃত্তপথে তড়িৎ প্রবাহের মান কত, ঠিক আছে। তো চলেন আমরা প্রথমে একটা বৃত্তপথ চিন্তা করি। ধরো এটা একটা বৃত্তাকার পথ, ঠিক আছে। এই বৃত্তপথে একটা ইলেকট্রন ঘুরতেছে এরকম করে, এটা ধরো সেই ইলেকট্রনটা, এটা এদিকে ভি বেগে ঘুরতেছে, তার ভি দেওয়া আছে। তো এইখানে যে কোনো একটা এরিয়া যদি চিন্তা করো, ঠিক আছে, মানে একটা এরিয়া যদি চিন্তা করো, এই এরিয়ার মধ্যে দিয়ে তার একটা পর্যায়কালে টোটাল কতটুকু চার্জ ফ্লো হয়, তোমরা কি আমাকে বলতে পারবা যে এই এরিয়ার মধ্যে দিয়ে তার একটা পর্যায়কালে বা একটা আবর্তনকালে কতটুকু চার্জ ফ্লো হয় এই সারফেস এরিয়াটার মধ্যে দিয়ে, যেটা আঁকলাম নীল রঙের, এটার মধ্যে দিয়ে ঠিক কতটুকু চার্জ ফ্লো হয়? ইলেকট্রনের চার্জের সমান পরিমাণ, তাই না? ইলেকট্রনের চার্জের সমান পরিমাণ 1.6 × 10⁻⁹ কুলম্ব। তাহলে আমি বলতে পারবো কি যে দেখো টি সময়ে, টি সময়ে, টি সময়ে প্রবাহিত চার্জ ইজ ইকুয়াল টু ই, তাহলে একক সময়ে প্রবাহিত চার্জ ইজ ইকুয়াল টু ই বাই টি। এবার আরেকটা জিনিস চিন্তা করো, ভি বেগে এসে পুরো পথটা ঘুরতেছে, তার পথের ব্যাসার্ধ ধরে নাও আর, তাহলে আমরা কি বলতে পারবো যে টোয়াইস পাই আর ইজ ইকুয়াল টু কি হবে বলো তো, টোয়াইস পাই আর ইজ ইকুয়াল টু ভিটি, তাই না? এস ইজ ইকুয়াল টু ভিটি যা শিখছো। তো সেখান থেকে দেখো তো টি সমান কি পাওয়া যায়, টি সমান লিখতে পারবো টোয়াইস পাই আর ডিভাইডেড বাই ভি। এই যে মানটা বের করলাম, এই যে মানটা বের করলাম, এটা নিয়ে যদি ওখানে বসায় দেই, তাহলে একক সময়ে যে প্রবাহিত চার্জ, এটাই তো আসলে কারেন্ট। তাহলে আই ইজ ইকুয়াল টু ই বাই টি, এর জায়গায় জাস্ট বসায় দিব টোয়াইস পাই আর ডিভাইডেড বাই ভি। সো আলটিমেটলি দেখো আই ইজ ইকুয়াল টু তোমরা পেয়ে যাচ্ছ ইলেকট্রনের ফ্লো এর কারণে ইভি বাই 2 পাই আর। এটা তোমাদের পরের চ্যাপ্টারেও কাজে লাগবে, এটা একটা সূত্র হিসাবেই রেখে দিতে পারো। এটার অ্যান্সার কত আসে তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানায় দাও, কার মান কত সেটা তো আমরা বলেই দিছি, ঠিক আছে। কোনটার মান কত সেখানে এখানে মোটামুটি বলে দেওয়া আছে, সো তোমাদের সমস্যা হবে না, ঠিক আছে। সো কাহিনী হইলো গিয়ে এই যে এখানে ই হইল 1.6 ইন্টু 10⁻⁻⁹, ভি দেওয়া আছে 4 × 10⁶, আর এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। এই টোটালটা বসায় দিলে কত আসে, 1.01 10⁻⁻12, তাই না? 1.01 ইন্টু 10⁻⁻12 অ্যাম্পিয়ার। হ্যাঁ স্বাভাবিক না, মাত্র একটা একটা ইলেকট্রন ফ্লো হইতেছে মাত্র, তাহলে তো কারেন্ট অনেক কম হবে, এটাই তো স্বাভাবিক, তাই তো।
এটা সহজ অঙ্ক ছিল, খুবই বেসিক একটা অঙ্ক, প্যারা হওয়ার কোনো কারণ নেই। চলো পরের টপিকে যাই। আচ্ছা একটা সেকেন্ড। তাহলে এই প্রবলেমটাতে বলছে 5 সেকেন্ডে প্রবাহিত মোট চার্জের পরিমাণ নির্ণয় করতে। ঠিক আছে, 5 সেকেন্ডে প্রবাহিত মোট চার্জের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে 5 সেকেন্ডে প্রবাহিত মোট চার্জ আমরা এনে কেমনে বের করি, মনে আছে না? এটা হবে 0 থেকে 5 অবধি আইডিটি যেটা আছে এটা ইন্টিগ্রেশন। তো আইডিটি এটা তো আমরা আসলে সরাসরি ইন্টিগ্রেশন করি না, আইডিটি এর যেহেতু সরাসরি ইন্টিগ্রেশন করি না, আমরা আসলে কি করি বলতো, এটা আসলে এরিয়া বের করব, এরিয়া অফ আই ভার্সেস টি গ্রাফ, আই ভার্সেস টি গ্রাফ। দেখো তো এরিয়াটা কতটুকু হবে, এটা তো খুব একটা কঠিন কিছু না, জাস্ট এখান দিয়ে একটা দাগ টেনে দাও এক্সট্রা, তাইলেই অঙ্ক শেষ কেল্লাফতে। ঠিক আছে, এটা তোমরা পারো আমি জানি, সো এখানে আমি বেশি সময় নষ্ট করব না। এই যে দুইটা ট্রাপিজিয়াম পাইছো, এইখানে একটা ট্রাপিজিয়াম, এখানে আরেকটা ট্রাপিজিয়াম, সো ওই উপরেরটার এরিয়া ধরে নিলাম এরিয়া 1, নিচেরটার এরিয়া ধরে নিলাম এরিয়া 2, জাস্ট দুইটার যোগফল, তাই তো? তোমরা একটু আমাকে বলতে পারবা কত কত আসে? হ্যাঁ, দুইটা যোগ করলে তাইলে এটা তোমরা নিজেরা করতে পারবা, আমি জানি অনেকে অ্যান্সার বলে দিছো। তাহলে টোটাল মিলায় 30 কুলম্ব আসার কথা, এটা বাকিরা বাসায় করে নিবা। ঠিক আছে, এটা পারার কথা, এরিয়া 1 আর এরিয়া 2, আমি জাস্ট আইডিয়াটা বলে দিলাম। কেন ভাইয়া এগুলার আনসার বলতেছি না, তার কারণ হইলো এগুলা খুব বেসিক ম্যাথ, জাস্ট কারোর যদি আইডিয়াতে প্রবলেম থাকে আইডিয়া দিয়ে দিলাম, এরপর একটু আসলে তোমরা নিজেরাই করতে পারবা। আমাদের কাছে আজকে ভালো মতো সময় দিয়ে পড়ার মতো আরো অনেক টপিক আছে, যদি আমি এখানে এইসব অঙ্কে সময় নষ্ট করি তাহলে প্যারা হবে। আচ্ছা কি বলতেছো যে এরিয়া বাদ দিতে তো বলি নাই, এরিয়া বের করতে বলছি, দুইটা এরিয়া বের করবা, আলাদা আলাদা দুইটা ট্রাপিজিয়াম বাইর করে দিলাম, দুইটা ট্রাপিজিয়ামের এরিয়া তো বের করা তোমাদেরকে 9-10 শেখানো হয়েছে, 9-10 না মনে হয় 8-এই শেখানো হয়েছে, তো এটা তো কঠিন কিছু না। ঠিক আছে, তো এরিয়া 1 আর এরিয়া 2 যোগ করে দিলেই হয়। আচ্ছা ডান গেল, এইটুক যদি পারি তাহলে আমরা পরের টপিকে চলে গেলাম, চার্জ বাহকের তারণ বেগ। ঠিক আছে, তারণ বেগ জিনিসটা কি? তারণ বেগ জিনিসটা বোঝায় হইলো পরিবাহকের মধ্যে চার্জ বাহকের গড় দ্রুতি বা গড় বেগ। কিসের জন্য গড় বেগ? যখন কারেন্ট ফ্লো হয়, পরিবাহকের মধ্যে চার্জ বাহকের গড় বেগ যেটার কারণে কারেন্টের ফ্লো হয়, ঠিক আছে, ড্রিফটের কারণে। ঠিক আছে, আচ্ছা সো যদি আমার পরিবাহকটা এরকম হয়, এটা একটা পরিবাহক সিলিন্ড্রিক্যাল, তাহলে সেই পরিবাহকের মধ্যে দিয়ে ধরো হইলো গিয়ে ইলেকট্রন গুলা দৌড়াইতেছে এভাবে করে, তাদের যে ভেলোসিটিটা সেটাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি, ভি ডি। ড্রিফট মানে হলো তারণ। ঠিক আছে, সো এইখানের এই সারফেস এরিয়া যদি এ হয় তাহলে, আর এটার মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হইতেছে যেটা, সেই কারেন্টের মান যদি আই হয়, তাহলে আমরা বলতে পারবো চার্জ বাহকের তারণ বেগের রাশিমালা ভিডি ইজ ইকুয়াল টু, আমি এভাবে মনে রাখি, আই বাই নাই। তো নাই ই না দিয়ে আমি কিউ দিয়ে দিলাম, কারণ চার্জ বাহক অন্য তো কিছু তো হইতে পারে, সবসময় যে একেবারে ইলেকট্রনই হবে এরকম তো কোনো কথা নেই। ইলেকট্রন হইলে কিউ এর জায়গাটাতে জাস্ট ই বসবে। ঠিক আছে, ইলেকট্রন হইলে কিউ এর জায়গাটাতে জাস্ট ই বসবে, বাকি সবকিছু সেম। আচ্ছা এখানে একটা জিনিস জানা দরকার, এন কি, এটা জানা দরকার যে এন জিনিসটা কি। এন বলতে বুঝাইতেছি পরিবাহকের একক আয়তনে ইলেকট্রন সংখ্যা বা চার্জ বাহকের সংখ্যা, চার্জ বাহকের সংখ্যা। ঠিক আছে, আচ্ছা সো এতটুকু যদি বুঝি সমস্যা হবে না আশা করি সামনের ম্যাথ করতে। চলো ম্যাথটা দেখি একটু। বলছে 5 মিলিমিটার স্কয়ার সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা পরিবাহকের মধ্যে দিয়ে
5 মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা পরিবাহকের মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। পরিবাহকে প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা 20 × 10⁻28 হলে ইলেকট্রনের তারণ বেগ কত? তো ভাই একটু আগে যেহেতু সূত্রটা শিখে বুঝে চলে আসছি, আমাদের আসলে আর সমস্যা হওয়ার কথা না। VD is equal to হবে I/N A E। সব মান দেওয়া আছে, খালি বের করতে চাই। I কত বলতো? 20 অ্যাম্পিয়ার। ই হইল 1.6 × 10⁻19। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 5 মিলিমিটার স্কয়ার বলছে, তাইলে 5 × 10⁻6 করতে হবে এটাকে, ঠিক আছে। আর n এর মান 2 × 10⁻28। তাহলে এটা করলে পরে কত আসে? 1.25 × 10⁻3। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস মাথায় রেখো, এই তারণ বেগের মানগুলা কিন্তু আসলে কিন্তু খুব কমই হয়, কেউ এত কম মান দেখে ভয় পায় না। 1.25 × 10⁻³ মিটার/সেকেন্ড। সো ড্রিফট ভেলোসিটি অলওয়েজ অনেক কম হয়, এটা নিয়ে কখনোই প্যারা খাওয়া না। কারণ ড্রিফট বলতেই বোঝাই হলো ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন গুলার গড় বেগ। কারণ ইলেকট্রন এক ধাক্কা থেকে আরেক ধাক্কায় অনেক স্পিডে খায়, কিন্তু ওই কোষ যেদিকে তাকে চালাইতে চাচ্ছে সেদিক বরাবর তার এতগুলা ধাক্কা খাওয়ার পর গড় বেগ আসলে খুব কম হয়, ঠিক আছে। যাই হোক, এত কঠিন কথাবার্তা বলে লাভ নেই। আমাদের মান যা আসছে সেটার রেঞ্জটা সম্পর্কে আমরা ওয়াকিবহাল থাকলেই হইল। আচ্ছা, এরপর চলে যাব বৈদ্যুতিক শক্তি, ক্ষমতা আর তাপীয় ক্রিয়ার জিনিসপত্রে। এগুলা সহজ জিনিস, এগুলাতে প্যারার তেমন কিছু নাই। নরমালি আমরা তো আসলে হিসাব করি হইলো এটা, যে ক্ষমতা P is equal to either VI ইউজ করি, অথবা I² R ইউজ করি, অথবা তোমার হইলো গিয়ে V²/R ইউজ করি। আর এই তিনটা যদি ইউজ করো তাইলে সেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি যেটা পাওয়া যায়, ইলেকট্রিক্যাল এনার্জি সমান বলতে পারি আমি কোন একটা টি সময়ে VIT ইজ ইকুয়াল টু বলা যেতে পারে I²RT ইজ ইকুয়াল টু V²/R ইন্টু T, অথবা স্ট্রেট ফরওয়ার্ড এটাও ইউজ করি, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু P ইন্টু T। সব কয়টাই অ্যাপ্লিকেবল, কোনো সমস্যা নেই। এবার কাহিনী হইলো যে একটা রোধের মধ্যে দিয়ে যখন অ্যাকচুয়ালি এরকম কারেন্ট ফ্লো হয়, সে ধরো এটা একটা রোধ, এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে, আই পরিমাণ কারেন্ট ফ্লো হইলো আর মানের রোধের মধ্যে দিয়ে। সো আর মানের রোধে যদি আই পরিমাণ কারেন্ট ফ্লো হয়, এখান থেকে অ্যাকচুয়ালি হিট জেনারেট হয়, ঠিক আছে। এখান থেকে ওই যে বৈদ্যুতিক শক্তিটা হারাচ্ছে না, এটা থেকে হিট জেনারেট হয়, তাপ শক্তি। সো ওই উৎপন্ন তাপশক্তি কেউ একজন গ্রহণ করে, তাই না? উৎপন্ন তাপশক্তি কেউ একজন গ্রহণ করে। তো এখন ঘটনা হইলো গিয়ে কেউ যখন গ্রহণ করে তখন আমরা, যদি কোনো লস না হয়, যদি শক্তির লস না হয়, তবে ইলেকট্রিক্যাল এনার্জি তোমার, আমরা এটা লিখতে পারি I²RT সব থেকে বেশি ইউজ করি, ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো ms ডেল্টা থিটা, গৃহীত তাপ, ঠিক আছে। অথবা জিনিসটাকে এভাবে বলে দিলাম, I²RT না বলি P ইন্টু T, টি সময়ে মোট গৃহীত শক্তি P ইন্টু T ইজ ইকুয়াল টু ms ডেল্টা থিটা হবে। সো এটা আশা করি সবাই বুঝছি, ওকে। এখন এইখানে একটু গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামটা হইলো কি, এই এস এর ইউনিট নিয়ে, ঠিক আছে। এস এর ইউনিট নিয়ে মাঝে মধ্যে গ্যাঞ্জাম করে। আমি যেটা সাজেস্ট করব, এই এসটাকে সবসময় হলো জুল পার কেজি ইউজ করবা, ঠিক আছে। আরো করতে কোনো প্যারা হচ্ছে না, আদারওয়াইজ নিজের জন্য সমস্যা হয়ে যেতে পারে, ঠিক আছে। গেল। সো এইটা যদি বুঝি, আর একটা কথা বলতে চাইতেছিলাম,
এখানে যে যদি ধরো এনার্জি লস হলে জিনিসটাকে আমরা কিভাবে লিখবো, যে যদি লস হয়, যদি পরিবেশে কিছু তাপ হারায়, ঠিক আছে, পরিবেশে কিছু তাপ হারায়, তাহলে আমরা কি বলতে পারবো? ভাই আমার সাউন্ড প্রবলেম করতেছে? এখন ক্লিয়ার আছে ভাই, প্রবলেম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে। তো যেটা হইলো যে যদি পরিবেশের মধ্যে কিছু তাপ হারায়, ইন দ্যাট কেস আসলে আমরা বলতে পারবো যে ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি মাইনাস যতটুকু লস হয়েছে, মাইনাস লস ইজ ইকুয়াল টু হিট এনার্জি। ঠিক আছে, আমরা এভাবে বলবো যে ইলেকট্রিক্যাল এনার্জি মাইনাস লস ইজ ইকুয়াল টু হবে হিট এনার্জি। এভাবে ইকুয়েশন দাঁড় করাবো, কারণ ইলেকট্রিক্যাল এনার্জির জন্য কি হবে আর লস কতটুকু হবে সেখান থেকে হিট এনার্জি কিভাবে বাইর করবা সেটা হলো গিয়ে তোমাদের কথা ব্যাপার আর কি। আচ্ছা, এটা মানে কোশ্চেন ওয়াইজ ভ্যারি করবে, আমি তো আর এখানে বসে বলে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সো আমার মনে হয় এটা ক্লিয়ার হইলে আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখতে পারি। কি বলছে যে 27°C তাপমাত্রায় 1 কিলোওয়াটের একটি ইলেকট্রিক কেটলিতে 1 কিলোওয়াটের একটি ইলেকট্রিক কেটলিতে 2 লিটার পানি আছে, 2 লিটার পানি আছে। কেটলিটিতে 10 মিনিটের জন্য সুইচ অন করা হলো। কেটলিটিকে 10 মিনিটের জন্য সুইচ অন করা হলো। যদি চারপাশে তাপহ্রাসের হার 160 জুল/সেকেন্ড হয়, 10 মিনিটে কেটলির তাপমাত্রা কত হবে? প্রথম কথা, এটা চারপাশে তাপ হ্রাস পাইতেছে, তার মানে এটাই আসলে কিন্তু লস, যা শিখলাম একটু আগে। চারপাশেরটায় তোমার কেটলিকে গরম করে না, চারপাশটা কেটলিকে কখনোই গরম করে না। সো কেটলিকে গরম করে কি বাকিটুকু 1 কিলোওয়াট আর 160 জুল/সেকেন্ড মানে কি আসলে, মানে সোজা হিসাবে তোমাকে দেওয়া আছে পাওয়ার এমনিতে হইলো গিয়ে 1000 ওয়াট, 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট, আর পাওয়ার লস হচ্ছে কতটুকু, লস হচ্ছে 160 ওয়াট। এখন এটা বোঝো যে তাইলে এফেক্টিভ যে পাওয়ারটা থাকতেছে, আমরা একটু আগে এভাবে লিখছিলাম যে এনার্জি তাইলে কি হবে, ইলেকট্রিক্যাল এনার্জি হবে পি মাইনাস পি লস ইন্টু টি। এই জিনিসটা এবার পানিকে গরম করবে এমএস ডেল্টা থিটা দিয়ে, ঠিক আছে, এটা পানিকে গরম করবে। তাইলে এবার জাস্ট লিখে দাও সব মান, 1000 মাইনাস 160, 10 মিনিটের জন্য 10 মিনিটে 600 সেকেন্ড হয়, 2 লিটার পানির ভর 2 কেজি, পানির এস, পানির এস অ্যাকচুয়ালি 4200 বলছি, সব এসআই এককে বসাবো। আর ডেল্টা থিটা হবে তাইলে দেখো 27 ডিগ্রি থেকে শুরু করছিলাম, ফাইনাল টেম্পারেচার থিটা -27, তাহলে ডিগ্রি সেলসিয়াসে আনসার চলে আসবে। এটা কেলভিনে নেওয়ার কোনো দরকার নাই, কারণ ডেল্টা সি কেলভিনে ডেল্টার পার্থক্য, সরি কেলভিন স্কেলে পার্থক্য আর সেলসিয়াস স্কেলে পার্থক্য সেম। সো তুমি কেলভিনে বের করো আর সেলসিয়াসই বের করো, ডাজন্ট ম্যাটার, একটা দিয়ে করলেই হলো। তাইলে এখান থেকে বলো থিটা কত চলে আসবে, থিটা কত আসে 87, তাই না, 87°C। ওকে, পারা গেল, একদমই কঠিন অঙ্ক না, খুবই খুবই একেবারেই ইজি টাইপের একটা প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, এবং এটা কিন্তু বইটা আসছে, মানে এমন না যে সহজ অঙ্ক করাইতেছি জাস্ট তোমরা যাতে ইজিলি করে ফেলতে পারো বা এই টাইপের কিছু দেখতে ইজি লাগে, বেসিক্যালি এই টাইপের ইজি অঙ্কই কিন্তু আসে। সো হ্যাঁ, তোমার হইলো গিয়ে কাজটাই এটা যে ভালো মতো একটু বুঝবা। আচ্ছা, আর রোদের উপর তাপমাত্রার প্রভাবে যে আরাফাত বলতেছে, এমন ম্যাথ বইটা আসলে আলহামদুলিল্লাহ। তো কথা হলো বইটা আসলে এরকমই ম্যাথ আসে, কঠিন অঙ্ক তো 3-4টা দিবেই, ওগুলা সবার পারতে হয় না, চান্স পাওয়ার জন্য কঠিনটা পারার দরকার নেই। আচ্ছা, রোদের উপর তাপমাত্রার প্রভাব খুব সিম্পল জিনিস, টেম্পারেচারের সাথে সাথে রোদ আসলে বাড়তে থাকে, ঠিক আছে, যদি হইলো কন্ডাক্টর হয়, আর সেমিকন্ডাক্টরে জিনিসটা হইলো গিয়ে কমতে থাকে, সেমিকন্ডাক্টরে কমতে থাকে আর কন্ডাক্টরের ক্ষেত্রে
বাড়তে থাকে। সো যেটা হয়, আমরা নর্মালি কন্ডাক্টর দিয়েই কথাবার্তা বলতেছি। কন্ডাক্টরের জন্য টেম্পারেচারের সাথে সাথে ধরো একটা বেস টেম্পারেচারে তোমার রোদ জানা আছে, সে আমি বললাম আমাদের বইগুলোতে 0°C কে বেস টেম্পারেচার ধরছে, সেই টেম্পারেচারে রোদ ধরলাম R0। এরপর থেকে যত টেম্পারেচার বাড়াবো, প্রত্যেকটার জন্য রোদ কিছু বাড়তে থাকবে। তো এই যে এক্সট্রা কিছু রোদ বাড়তেছে, এটা মেইনলি তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এক, সেটা হলো একই ম্যাটেরিয়ালের তৈরি, তার মানে এটা আলফা দিয়ে বুঝাইতেছি। মানে ওই ম্যাটেরিয়ালটা রোধের, আই মিন ওই ম্যাটেরিয়ালের যে বাধা দেওয়ার ক্ষমতা, সেটা তাপমাত্রার সাথে কতটা সেন্সিটিভ, ঠিক আছে, কত বেশি সেন্সিটিভ তার উপর ডিপেন্ড করে। এটাকে আমরা আলফা দিয়ে দেখাচ্ছি, এটাকে বলি রোধের উষ্ণতা সহগ, ঠিক আছে, এটাকে বলি রোধের উষ্ণতা সহগ, ইংলিশে বলে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। আচ্ছা, তারপর ডিপেন্ড করে আর নটের মানের উপর, আর একই সাথে আরো একটা জিনিসের উপর ডিপেন্ড করে যে কতটুকু আসলে টেম্পারেচার ইনক্রিজ করছো। তো সেটা হলো θ°C গেলে আলটিমেটলি চেঞ্জটা কত হবে, থিটাই, কারণ শুরু তো 0° থেকে করছো, ঠিক আছে। সো এবার একটু চিন্তা করে দেখো, তাহলে টোটাল θ°C যে টেম্পারেচার, সরি, রোধ হবে, এটা হবে R0 প্লাস ∆R, which gives you R theta is equal to R0 plus R0 alpha theta. So টোটাল R theta যে ইকুয়েশন আসে, সেটা হইল গিয়ে R0 into 1 plus alpha theta. কোশ্চেন আসতে পারে আলফাটা কি ভাই সবসময় কনস্ট্যান্ট? আলফাটা অ্যাকচুয়ালি একটা সার্টেন টেম্পারেচারের জন্য কনস্ট্যান্ট, ঠিক আছে, কোন একটা নির্দিষ্ট টেম্পারেচারে আলফা হলো কনস্ট্যান্ট থাকে। যে তুহিন বলতেছে এই বছরের কোশ্চেন তো কঠিন হবে, তোমাকে কেউ বলছে ভাই কোশ্চেন কঠিন হবে? নাকি শোনা কথা, উড়া কথায় হইলো গিয়ে বিশ্বাস করতেছে? যারা কোশ্চেন করতেছে সেরকম কোনো ভার্সিটি থেকে গিয়ে বলে দিছে যে আমরা কিন্তু এই বছর প্রশ্ন একটু কঠিন করার চিন্তা ভাবনা করতেছি, যেহেতু পোলাপান পড়ার জন্য বেশি সময় পেতেছে। যতদিন পর্যন্ত না এই ধরনের কথা কেউ বলতেছে কোশ্চেন কঠিন হবে না, ঠিক আছে, এই হলো কথা। তো প্যারা নিও না, এত প্যারা নিলে তো হবে না। কোশ্চেন কঠিন করবে বলে যদি গায়ে হাত পা তুলে বসে থাকো, তাইলে তো আর কোনো মানে নেই। পড়বা, পড়লেই হইলো। So, এই আর কি, ঠিক আছে, চলো তাইলে আমরা সামনে আগাই। হ্যাঁ সরি, এক সেকেন্ড, হ্যাঁ চলো সামনে আগাই। রোধের সূত্র আর তুল্য রোধ। আচ্ছা, প্রথম কথা হলো রোধের সূত্র বলতে আমরা কোন সূত্রটা বলতেছি? রোধের সূত্র বলতে আমরা বলতেছি, ছোটবেলায় রোধের একটা সূত্র শিখছিলাম, যে যে কোনো কিছু রোধের মান, যে কোনো একটা পরিবাহকের রোধের মান তোমার দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, তার দৈর্ঘ্য আর তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আর হইল গিয়ে আচ্ছা, তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে হইল ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, আর তার সাথে দৈর্ঘ্যের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়, ঠিক আছে। দৈর্ঘ্যের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। সো এই সব কটা জিনিস থেকে আমরা পাইছিলাম আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, তাই না? যেখানে এই রোটাকে আমরা কি বলি? উপাদানের আপেক্ষিক রোধ, তাই না? এটাকে আমরা বলি উপাদানের, সরি, এটাকে আমরা বলতেছি উপাদানের আপেক্ষিক রোধ। আচ্ছা, সো এই জিনিসপত্র আসলে কঠিন কিছু না। তুল্য রোধের সূত্র, এইটা আর এক জীবনে কতবার শিখবা? যদি সিরিজ কম্বিনেশনে থাকে তাইলে আর এস ইজ ইকুয়াল টু আমরা ইউজ করি R1 প্লাস R2 ব্লা 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 আর এন। আর যদি প্যারালালে থাকে, প্যারালালের জন্য আমরা ইউজ করি 1 বাই RP is equal to 1 by R1 plus 1 by R2
ব্লা 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 1/Rn। ঠিক আছে? আচ্ছা, বাহ, পোলাপান বাসের সাউন্ড শুনেই বুঝে গেছে আমি ঢাকা চলে আসছি। অস্থির, ভাল লাগতেছে। আচ্ছা, so, কথা হইলো গিয়ে তোমার, যাই হোক, আহ ও আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের তো বলাই হয় নাই, আজকে আজকে তো অ্যাকচুয়ালি এই আমার লাইফের একটা বিশেষ দিন। আমার বুয়েট লাইফের আজকে ক্লাস শেষ হয়ে যাবে, যদি আর কি পরীক্ষায় পাস টাস করে ফেলি, সামনে যে পরীক্ষা হবে। তাইলে আজকে অ্যাকচুয়ালি বুয়েটের লাস্ট ক্লাস। এই যে তোমাদের তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে, তোমাদের তো 10:30টায় শুরু হলো, 9টা থেকে 10টা পর্যন্ত বুয়েটের একটা ক্লাস ছিল, লাস্ট সিটি দিয়ে দিলাম। লাস্ট সিটি দেওয়ার পরে এই তোমাদের ক্লাসটা শেষ করে 3টার দিকে আবার ল্যাব আছে একটা, তাইলে বুয়েটের লাস্ট ল্যাব। এরপর 7টার সময় আরেকটা প্রেজেন্টেশন আছে, ওইটা হইলে পুরো বুয়েট লাইফ শেষ। তো দোয়া টোয়া কইরো আর কি সবাই, যাতে সামনের লাইফ কি হবে জানি না, তো যা লাগবে কেবলমাত্র দোয়াই লাগবে। আর কে জানি মাঝখান থেকে র্যাগ উইকের কথা বললা, হতাশ হয়ে গেছি ভাই, র্যাগ উইকের কথা আর বইলো না। র্যাগ বলতে তো কিছু নাই, সব গেছে। যাই হোক, যাক, যা হারাইছি তো হারাইছি, কি আছে। ওকে, সো না, বুয়েটা তো অ্যাকচুয়ালি ইয়ে দেয় না, কি বলে তোমার, মাস্টার্স এর অ্যাডমিশন একসাথে না, আলাদা করে মাস্টার্স এর জন্য অ্যাডমিশন হইতে হয়। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তো আরে পোলাপান কি যে অবস্থা। যাই হোক, দোয়া করো, কোথায় যাওয়া যায় দেখা যাক। ঠিক আছে, আমরা আবার পড়াশোনায় ব্যাক করি। তো যেটা বলতেছিলাম, দুইটা স্পেশাল কেস দেখবো। ঠিক আছে, প্যারালালের দুইটা স্পেশাল কেস দেখবো। স্পেশাল কেস ওয়ান, স্পেশাল কেস ওয়ান হইলো যে যদি প্যারালালের সবগুলা রোধ সেম মানের হয়। স্পেশাল কেস ওয়ানে বলতেছি যেটা, যে যদি সবগুলো রোধ সমান মানের হয়। সমান মানের, সবগুলো যদি সমান মানের হয়, তাহলে আর পি ইজ ইকুয়াল টু হয়ে যায় প্রত্যেকটা রোধের মান ডিভাইডেড বাই এন, যতগুলো আছে রোধের সংখ্যা। ঠিক আছে, একটা রোধের মান ডিভাইডেড বাই রোধের সংখ্যা। ঠিক আছে, এই, আর পরেরটাতে যদি দেখো স্পেশাল কেস টু, স্পেশাল কেস টু এটাও আমরা খুব বেশি ইউজ করব, দুইটাই খুব বেশি ইউজ হয়। সো স্পেশাল কেস টু যদি কেবলমাত্র দুইটা রোধ থাকে, যদি কেবলমাত্র দুইটা রোধ থাকে, ইন দ্যাট কেস ধরো এটা আর ওয়ান মানের, এটা আর টু মানের, তাহলে আর প্যারালাল, বারবার উল্টায় উল্টায় করতে খুব বিরক্ত লাগে, অ্যাকচুয়ালি হবে দুইটার গুণফল ডিভাইডেড বাই দুইটার যোগফল। ঠিক আছে, গুণফল ডিভাইডেড বাই দুইটার যোগফল, এইটা মানে কথা হইলো সবাই ম্যাক্সিমামই জানো, বাট হ্যান্ডি, জিনিসটা খুব হ্যান্ডি, কাজে দেয় ইজিলি। উপরে থাকবে গুণফল, নিচে থাকবে যোগফল। তো যাই হোক, এখন আমরা হইলো সামনে আগাই, তুল্যরোধ নির্ণয় শিখি। আচ্ছা, তুমি তুল্যরোধ নির্ণয় করতে বলছো। এই টাইপের ম্যাথে আমরা যেটা করি সাধারণত, নরমালি যদি মানে তুমি যদি নরমালি সার্কিট দেখে সিরিজ আর প্যারালাল বুঝে যাও, ঠিক আছে, নরমালি সার্কিট দেখে যদি সিরিজ আর প্যারালাল বুঝে যাও, তাইলে আসলে তোমার কোন ধরনের কোনো প্যারা নাই, দ্যাটস ওকে। ঠিক আছে, বাট যদি চোখে আন্দাজ করে দেখে বুঝতে না পারো যে আসলে কি সিরিজে আছে নাকি প্যারালালে আছে, তখন হইলো গিয়ে একটু পয়েন্ট পয়েন্ট ধরে তারপর ম্যাথ করতে হয় আর কি। তো আমি দেখাই দিচ্ছি কিভাবে সলভ করব। তার আগে একটা ছোট্ট জিনিস একটু বলে দেয়া ভালো মনে হয় তোমাদেরকে, একটু দাঁড়াও তো, একটা সেকেন্ড। এটা যায় না কেন? সরি, একটা সেকেন্ড, হ্যাঁ এবার ঠিক আছে। তো কথা হইলো গিয়ে যে, যেটা বলতে চাচ্ছিলাম, জাস্ট দুই তিনটা ছোট্ট জিনিস একটু মাথায় রেখো, যে প্যারালাল যখন বলি আমরা, ঠিক আছে, যখন কোনো কিছুকে প্যারালাল বলি, সে
প্যারালাল খুব ইজিলি আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, প্যারালাল আইডেন্টিফাই করাতে কোনো প্যারা নাই, কারণ এটার নামের মধ্যেই প্যারা আছে, তাই আর এক্সট্রা করে কোনো প্যারা নাই। এরকম করে সুন্দর মতো দেখবা হলো প্যারালাল আছে। জাস্ট তুমি দেখতেছো সব কয়টার স্টার্টিং এক জায়গায়, এন্ডিং এক জায়গায়, এটাকেই তো প্যারালাল বলি, তাই না? স্টার্টিং পয়েন্ট গুলো এক জায়গায়, এন্ডিং পয়েন্ট গুলো এক জায়গায়, এটাকে আমরা বলি প্যারালাল। এই যে দেখো, সে এটার যদি নাম দেই আমি, এই পয়েন্টের নাম যদি এ দেই, অ্যাকচুয়ালি এই পয়েন্টটাও এ হবে, কারণ মাঝখানে কিছু নাই। তাহলে এই পয়েন্টটাও এ হবে, এই পয়েন্টটাও এ হবে, কারণ মাঝখানে কিছু নাই। সিমিলারলি এই পয়েন্টটা যদি বি হয়, এক্স্যাক্টলি এটাও বি। তাহলে সবাই দেখো এ আর বি এর মাঝখানে, এটাকে আমরা বলতেছি হলো প্যারালাল। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা বলতেছি যে যদি সিরিজে চিন্তা করো, সিরিজের ক্ষেত্রে একটু গ্যাঞ্জাম আছে। আমরা বলি একটার মাথায় আর একটা লাগানো, এটা সিরিজ, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, সে প্রথমটা এ থেকে স্টার্ট হয়েছে বি পর্যন্ত, পরেরটা বি থেকে সি অব্দি, সি থেকে ডি অব্দি, এভাবে করে ধরো এটা জেড পর্যন্ত গেছে, হোয়াট এভার যা ইচ্ছা যেতে পারে, এটা সিরিজ, দ্যাটস গুড, কোনো সমস্যা নাই। এটাকে আমরা বলি প্যারালাল, এটাকে বলতেছি সিরিজ। বাট কোশ্চেন হলো এখানে যে ভাইয়া তাহলে এটাকে কি সিরিজ বলতে পারবো? আমি কি ভাইয়া তাইলে এই তিনটা সিরিজে আছে বলতে পারবো? এই তিনটা কি সিরিজে আছে? এরা সিরিজ না, একেবারে বড় করে না লিখে দিলাম। ঠিক আছে, এরা সিরিজ না, কোনোভাবে এরা সিরিজ না। সিরিজ মানে হলো তোমার কোনো ট্যাপিং থাকবে না মাঝখানে। ঠিক আছে, মাঝখান থেকে কোনো ট্যাপ বের হবে না, কোনো এক্সট্রা লাইন বের হবে না, কারণ তোমার একটার পর একটা, একটার পর একটা এরকম করে আছে, মাঝখান থেকে কোনো এক্সট্রা লাইন বের হয় নাই। এটা এটা হইলো গিয়ে তোমার মেনটেন করতে হবে। ঠিক আছে, সো আশা করি এটা বুঝছি। এটা যদি বুঝি, সাউন্ড আবার প্রবলেম করতেছে, আচ্ছা তারাও তো, আমি তাইলে একটা কাজ করি, সাউন্ড যদি এত প্রবলেম করে তাহলে তো সমস্যা। ভাইয়া সাউন্ড কি বেশি প্রবলেম করতেছে? তাহলে আমি নেটওয়ার্ক সুইচ করতাম। আচ্ছা ঠিক আছে, যেহেতু সবাই বলতেছো, তাহলে তোমাদের আপন রিকোয়েস্ট আমি কানেকশনটা, ওকে, এবার মনে হয় ঠিকঠাক থাকার কথা। সো ঘটনা হইলো গিয়ে এইটুক যদি বুঝে যাও, তাহলে আমরা আর এটা নিয়ে কথাবার্তা বলবো না, আমরা এই প্রবলেমটাতে চলে যাব। প্রবলেমটাতে কি বলছে আমাদেরকে, যে প্রদর্শিত বর্তনীর তুল্যরোধ নির্ণয় করতাম। সো এই বর্তনীতে এখানে দেখো, দেখে বোঝা যাচ্ছে না এটা আসলে কিরকম কানেকশনে আছে, বাট তুমি যদি একটু নাম দিয়ে দাও, সে এই পয়েন্টটার নাম দিলাম এ আর এই পয়েন্টটার নাম দিলাম বি, আমার আসলে সাধারণত এই দুইটা স্টার্টিং আর এন্ডিং পয়েন্টের মধ্যেই ইয়ে দরকার, তুল্যরোধ দরকার। তাহলে দেখো এটার নাম এ দিলে মাঝখানে কিছু নাই, তার মানে এটা এ, এখান থেকে একটা লাইন দিয়ে স্ট্রেট লাফ দিয়ে এখানে যাইতে পারো, তাইলে এটাও কিন্তু এ। যদি দুইটা পয়েন্টের মধ্যে একটা স্ট্রেট লাইন দিয়ে কানেকশন থাকে, তার মানে হইলো এ। আবার এটা বি হইলে এটা বি, এইখান থেকে লাফ দিয়ে তাইলে এখানে বি তে আসতে পারো। এবার প্রত্যেকটা রোধ দেখো তো তাইলে কার কার মধ্যে। প্রথম রোধটা দেখো, এটা এ, প্রথম রোধটা এ থেকে বি এর মধ্যে, রাইট? তাহলে প্রথমটা এ থেকে বি এর মধ্যে বসায় দিলাম, এ থেকে বি এর মধ্যে। দুই নাম্বারটা বি থেকে এ এর মধ্যে, আচ্ছা যাও ঠিক আছে মানলাম বি থেকে এ এর মধ্যে তো উল্টা করে রাখছি, বাট আসলে কি কিছু চেঞ্জ হয়েছে? জিনিস তো এ আর বি এর মধ্যেই রয়েছে, লাস্টেরটা আবার এ থেকে বি এর মধ্যে। তাহলে তিনটেই আসলে কিভাবে আছে বলতো, এখানে প্যারালালে আছে। তাহলে এটা আর, এটাও আর, এটাও আর, তিনটা মিলায় আর ইকুইভ্যালেন্ট যেটা সেটা আসবে আর বাই 3। আচ্ছা, পারা গেল। পরের প্রবলেমটাতে যাই। এটাতে ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই দুইটা পয়েন্টের রেসপেক্টে আমার তুল্যরোধ দরকার। ঠিক আছে, এখানেও দেখে বুঝতেছি না কোনটা সিরিজে কোনটা প্যারালালে, মাঝখান থেকে লাইনও বাইর হয়েছে। তাহলে আমি আস্তে আস্তে আগাবো। এটা এ হইলে এটা এ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা বি হইলে এখানে এটা বি, এটা বি। আবার দেখো বি থেকে এখানে একটা লাইন চলে গেছে, এটা বি।
মাঝখানে খালি গ্যাঞ্জাইমা লাইন কোনটা আছে বলো তো? এই যে একখান, এটা এই পয়েন্টটা সি এক্স আরেকটা। ঠিক আছে, ঘটনা যেটা ঘটতেছে যে আমরা বলতে পারবো রোধগুলা কিভাবে আছে। ঠিক আছে, রোধগুলা কিভাবে আছে একটু দেখি। এ থেকে বি এর মধ্যে আঁকবো তো, তাইলে এটা এ, এখানে একটা দাগ দিলাম, এটা বি। দেখো প্রথম রোধটা, প্রথম 4 ওহম যেটা, এই 4 ওহমটা আছে এ থেকে বি এর মধ্যে স্ট্রেট, তাহলে এ থেকে বি এর মধ্যে স্ট্রেট এঁকে দিলাম, কোনো সমস্যা নেই, পারা গেল। আচ্ছা, এটা এ থেকে বি এর মধ্যে স্ট্রেট গেছে, কোনো সমস্যা নেই। পরেরটা, ঠিক আছে, এ থেকে বি এর মধ্যে গেছে। পরেরটা দেখো তো, এটা শেষ। পরেরটা এ থেকে কোনো একটা সি তে গেছে, তাহলে এ থেকে কোনো একটা পয়েন্ট সি তে গেছে, এই যে সি, এ থেকে সি তে গেছে। এইখানে একটা দেখো বি থেকে সি তে গেছে, এখানে একটা বি আর সি এর মধ্যে, এই 12টা বি আর সি এর মধ্যে, তাইলে এই বি থেকে সি তে এখানে একটা আছে 12। আচ্ছা, মানগুলা বসাই, এটা ছিল 4, এটা ছিল 6, এটা এখন বসাইলাম যেটা, এটা 12। লাস্টেরটাও বি থেকে সি তে 12, তাইলে এই যে বি থেকে সি তে আরেকটা, এভাবেও আঁকতে পারো অথবা এভাবে করে এনেও কানেক্ট করে দিতে পারো। ঠিক আছে, তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে একেবারে সোজা। এখন 12 আর 12 কত হবে বলো তো? 12 প্যারালাল 12 করলে কত হবে? পারার কথা 6। তারপর এই 6 আর এই 6 সিরিজ, 6 প্লাস 6 সিরিজ কত হবে বলো তো? 6 প্লাস 6 যদি সিরিজ করো তাহলে হবে 12। তারপর 12 আর 4 প্যারালাল, 12 আর 4 প্যারালাল, তাহলে কি করব? 12 ইন্টু 4 বাই 12 প্লাস 4, তাহলে উপরে 48 নিচে 16, আনসার 3। ডান। দেখছো, মানে সার্কিটকে একটু রিড্র করে নিলেই কত সহজ হয়ে যায়। সার্কিটকে একটু জাস্ট রিড্র করে নিবা, রিড্র করে নিলেই সার্কিট সহজ, আর কোনো গ্যাঞ্জাম নেই। আচ্ছা, পারা গেল তাইলে এটা। পরেরটাতে আসি, বলছে নিচের প্রদর্শিত বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। ঠিক আছে, তোমার, হ্যাঁ ভর্তি পরীক্ষা এরকম শর্ট ভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই, 100 বার লিখতে পারবা, চিল। আচ্ছা, তো একটা জিনিস দেখো, এই প্রবলেমটা সার্কিটকে আগে একটু ছোট করে নি, তারপর অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে, আগে একটু সহজ করে নেই সার্কিটটাকে। কিরম করে সহজ করব? দেখো, খুব সুন্দর একটা ব্যাপার দেখা যাচ্ছে, এই যে 12 আর 6 এদের দুই মাথা দেখো একসাথে লাগানো, কোনো পয়েন্ট টয়েন্ট দেখার দরকার নেই, এটা চোখে দেখেই বোঝা যাচ্ছে সার্কিটের এই জায়গাটা আর এই জায়গাটা লাগানো একসাথে, তাইলে কি হবে বলো তো? এরা প্যারালাল হয়ে গেছে, নাইস। আবার একটু দেখো, এই যে 20 থেকে উপরে একটা লাইন উঠছে, 20 আর 80 এর উপরে এই জায়গাটা, এটাও একসাথে, নিচেও 20 আর 80 এর শেষ মাথাটাও একসাথে, তাহলে এরাও কিভাবে আছে বলতো? এরাও আসলে প্যারালালে আছে। তাহলে সুন্দর মতো আমি এই জিনিসটাকে একটু ছোট্ট করে ফেলতে পারি সার্কিটটা। কিরম? এটা থাকলো 5, ঠিক আছে, এখানে থাকলো 15, এটা থাকলো 15, এইখানে 6 আর 12 মিলে, 6 আর 12 মিলে কত হয়ে যাবে বলতো? 6 প্যারালাল 12, তাহলে এটাতে কত আসে? 6 ইন্টু 12 ডিভাইডেড বাই 6 প্লাস 12, 4, রাইট? ওকে, 4 18 72, তাহলে এটা আসবে 4। আবার দেখো তো 20 আর 80 প্যারালালে, 20 আর 80 প্যারালালে কত হবে দেখো তো? 20 আর 80 প্যারালালে এখানে বলবো 20 প্যারালাল 80, এটাতে কত পাই? 20 ইন্টু 80 ডিভাইডেড বাই 20 প্লাস 80, 16, রাইট? এটা
এটা আসে 16। আচ্ছা, এবার দেখো তো, ওই যে উপরে একটা 60 বাকি রয়ে গেছে, রাইট? উপরে একটা 60 বাকি রয়ে গেছে, এই যে এটা। এই ছোট্ট বন্ধুকে ভুলে গেলে তো হবে না। এখন দেখো সার্কিট কিন্তু সহজ হয়ে গেছে, আর কিন্তু কোনো গ্যাঞ্জাম নেই সার্কিটে। 4 আর 16 কিভাবে আছে দেখো তো, এটাকে একটু জাস্ট রিড্র করো, একটু রিড্র করবা। আর একটা স্টেপ, 5, এটা 15 থাকবে। দুইটা সিরিজ দেখা যাচ্ছে খুব ইজিলি, এটা 15, এটা দেখো একটা দিয়ে দেখাই দিলাম, তাহলে এটা হয়ে যাবে কত অ্যাকচুয়ালি 20। আর এখানে আছে, এটাকেও এরকম করে এই জায়গায় নিয়ে আসলাম, একই তো কথা, এক জায়গায় দিলেই হলো 60। তাইলে এখানে 60, 20 আর 15 তিনটা মিলে কত হবে বলো তো, কেউ বলতে পারবা? 60, 20 আর 15 মিলে কত হবে? 60, 20 আর 15 মিলে হয়ে যাবে 7.5, তাই কি? তিনটা প্যারালালে আছে, পারা উচিত। তিনটা প্যারালালে আছে, তাইলে টোটাল মিলায় 27.5 আসার কথা। হ্যাঁ, তাইলে আমরা বলবো 15 প্যারালাল 60 প্যারালাল 20, এটা থেকে আসে 7.5। তাইলে এরপর আবার 7.5 আর 5 হইলো সিরিজে আছে, এই টোটালটা মিলাই আসে 12.5। দিস ইজ ইওর অ্যান্সার, ডান। ঠিক আছে, এই হলো তোমার আনসারটা, ডান। আর এটা ছিল 16। তাহলে পারা গেল, কঠিন না একদমই, একদমই কঠিন না, খুবই সোজা ম্যাথ। হোপফুলি বুঝতে পারছি সবাই। একটু বলে দাও বুঝতেছো কিনা। ঠিক আছে, আচ্ছা। সো এটা যদি বুঝে থাকো, আমরা সামনে আগাইতে পারি। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, বলছে কি R2 is equal to 5R1 আর R3 is equal to R1/2। তুল্যরোধ R is equal to 20, তুল্যরোধ R is equal to 20। তাহলে আমরা বললাম যে R3 is equal to 2R1 আর R2 is equal to 5R1। ঠিক আছে, এই দুইটা মাথায় রাখবো। তাহলে একটু দেখো তো তিনটা আসলে কিভাবে আছে। প্রথম কথা, তিনটা আসলে এখানে কিভাবে আছে, যে প্রত্যেকটার ইনিশিয়াল পয়েন্ট গুলা দেখো এখানে, প্রত্যেকটার ফাইনাল গুলা দেখো এখানে, রাইট? তাহলে তিনটেই আসলে কি ধরনের কম্বিনেশনে আছে এখানে, এরা আসলে প্যারালাল কম্বিনেশনে আছে। প্যারালালে যদি থাকে তার মানে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এই সব মিলায়ে আনসার আসার কথা বলতেছে ওরা 1/20। তাহলে এবার মান বসায় দাও, 1/R1 প্লাস R2 মানে আসলে 1/5R1, R3 মানে 1/2R1 ইকুয়ালস টু 1/20। তাইলে এখান থেকে যদি সলভ করে নাও, এখান থেকে সলভ করে নিলে চলে আসবে এই জায়গায় 10R1, 10R1, এটাতে হবে 10 প্লাস 2 প্লাস 5, 1/20। তাইলে 10 কাটলে 2, R1 সমান আসবে হইলো 17 দুগুণে 34, তাই না? আমি কি ভুল লিখছি কিছু? আচ্ছা, R3 ইকুয়ালস টু, ভুল লিখছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সরি সরি সরি, একটু ভুল করছি, সমস্যা নাই। R3 equals to 0.5R1, ওকে ওকে ওকে, ঠিক আছে। R3 equals to half R1, এই তো, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। R3 equals to half R1 হইলে 2টা আসলে এখানে হবে না, 2টা হয়ে যাবে উপরে, এইখানে একটু চেঞ্জ হবে তখন, এই জায়গাটা, এই জায়গাটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, হ্যাঁ ঠিক আছে। এটাতে 2 চলে আসবে, দ্যাটস গুড। তাইলে এখানে হলো 5, 5 থাকলে এটা 5R1, তার মানে 5 প্লাস 1 প্লাস হইলো গিয়ে 10, তাই তো? তাহলে 5 দিয়ে কাটলে 4, R1 ইকুয়ালস টু কত আসবে? 4 ইন্টু 16, 64। তাহলে এখান থেকে এখন তুমি R2 আর R3 বাইর করতেই পারো।
R2 ইকুয়ালস টু হবে 64 ইন্টু 5, আর R3 হবে হইলো হাফ ইন্টু 64। দ্যাটস ইট। এটা একটা আনসার, এটা একটা আনসার, আর এটা তো নিজে একটা আনসারই। পারা গেল। সো প্রবলেম কিন্তু কঠিন না, ঠিক আছে? প্রবলেম আশা করি কারোর কাছেই কঠিন লাগে নাই। এইটা সহজ অঙ্ক, মানে পারার মতো অঙ্ক আর কি। সহজ বললেও তো অনেক সময় প্যারা খেয়ে যাও তোমরা, পারার মতো, ট্রাই করলে পারা যায় এটাই। ওকে, আচ্ছা, তো আমরা এরপর চলে যাব হইলো, যেহেতু তুল্যরোধ নিয়ে একটু আলোচনা করলাম, তাহলে এখন চলে যাব হইলো ওহমের সূত্র নিয়ে কথাবার্তা বলতে। এগুলা পড়ছো তোমরা, তেমন কিছু বলার নাই। ওহমের সূত্রতে আমরা মেইনলি শিখছিলাম কি, এখানে দুইটা জিনিস দেখাবো যেগুলা পড়া তোমাদের, অজানা কিছু নাই। যে একটা রোধ, তার মধ্যে দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট ফ্লো হয়, আই পরিমাণ কারেন্ট ফ্লো হইলে এবং তার দুই পাশে যদি ভি পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি হয়, ঠিক আছে, ভি পরিমাণ বিভব পার্থক্য যদি তার দুই পাশে সৃষ্টি হয়, তাহলে আমরা বলি ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, তাই তো? ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, এটা মনে রাখলেই চলে। আচ্ছা, সো এটার পরে আমি জাস্ট একটা এক্সট্রা জিনিসই তোমাদের এখানে বলতে চাই, ওই যে ইএমএফ এর কাহিনীটা, এটা একটু মাথায় রেখো। এটা একটু মাথায় রেখো যে এইখানে ধরো এটা একটা কোষ, তার সাথে সবসময় কি থাকে, একটা অভ্যন্তরীণ রোধ থাকে, আর বাইরে একটা লোড রেজিস্ট্যান্স থাকে, তাই তো? আমাদের কোষ নিয়ে কথাবার্তা এটা আসবে, তাই বললাম। এখানে একটা লোড রেজিস্ট্যান্স থাকে, এখানে একটা অভ্যন্তরীণ রোধ থাকে, আর এটার ইএমএফ হইলো ই। একটু ঠান্ডা মাথায় বুঝো এটা, যে নরমালি এখান দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট ফ্লো হয়, আই পরিমাণ কারেন্ট ফ্লো হইলে আই ইজ ইকুয়াল টু আমরা বলি ই বাই আর প্লাস আর। সো এখান থেকে বলতে পারি ই ইজ ইকুয়াল টু আই আর প্লাস আই আর। আচ্ছা, পয়েন্ট ইজ যেটা বলবো, যে এইখানে যদি এখন একটা ভোল্ট মিটার লাগাও, এখানে যদি এখন একটা ভোল্ট মিটার লাগাও, তাইলে এই ভোল্ট মিটারটা রিডিং হিসাবে মাপে কিন্তু আর এর দুই পাশের বিভব পার্থক্য। ঠান্ডা মাথায় বুঝো, আর একটা যুক্ত করে যদি ভোল্ট মিটার লাগাও, তাইলে সে মাপে হইল গিয়ে এই আইআরটাকে, এইটা, এটাকে আমরা ভি দিয়ে দেখাইলাম। তাইলে তাহলে দেখো ই সমান, আসলে ই এর দুইটা পার্ট থাকে, ভি প্লাস এইটুক যেটা এটা পাওয়া যায় না, এটাকে আমরা বলি লস্ট ভোল্টেজ, এটাকে বলতেছি লস্ট ভোল্টেজ। আর এই যে ইটা, এই ইটাকে আমরা বলি কোষের ইএমএফ, এই ইটাকে আমরা বলি কোষের ইএমএফ। তোমরা কি এটা বলতে পারবা, একটা ভোল্ট মিটার তোমাকে দিলাম, কোষ দিলাম, কোনো এক্সট্রা রোধ ছাড়া, ঠান্ডা মাথায় শুনো, ভোল্ট মিটার দিলাম, একটা কোনো রোধ তো দিলাম না, আর হইলো একটা কোষ দিলাম। এখন যদি কোনো রোধ ছাড়া তুমি জাস্ট এরকম করে, জাস্ট এটা বুঝো যে কিছু নাই, খালি হইলো তোমার এইখানে এই এভাবে, এটা হইলো কোষ, এই এতটুক, এই জায়গার মধ্যে এখন যদি তুমি ভোল্ট মিটার ধরো, তাইলে তুমি কোন ভোল্টেজটা পাবা, বা অ্যাকচুয়ালি কি কিছু পাবা কিনা? এটা ধরলে কত পাবা? এটা ধরলে কিন্তু, এটা ধরলে তখন এটার রিডিংটা হবে ইএমএফ এর সমান, কোনো কিছু লাগানো নাই, রিডিং হবে ইএমএফ এর সমান, ঠিক আছে? রিডিংটা হবে ইএমএফ এর সমান। ক্লিয়ার আমার কথা? রিডিংটা হবে ইএমএফ এর সমান, কারণ বাড়তি কিছু নাই, কোনো কারেন্ট ফ্লো হইতেছে না, লস্ট হচ্ছে না। ইএমএফ মানে ইলেকট্রোমোটিক ফোর্স বা তড়িৎচালক বল, এটা তো পড়ছি আমরা, তড়িৎচালক বল অথবা ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা তো আমরা পড়ছি, না পড়ার তো কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, সো পারা গেল। আচ্ছা, ঠিক আছে,
এখন এইসব যদি শিখে যাই তাইলে তো এখন আমাদের অঙ্ক করা দরকার। চলো অঙ্ক করি। একটা খুব সুন্দর অঙ্ক করবো, খুবই সুন্দর অঙ্ক। বলছে কি যে কোন একটা ব্যাটারি আর মানের একটা রোধে 5 এম্পিয়ার প্রবাহ দেয়। একটা ব্যাটারি আর মানের একটা রোধে 5 এম্পিয়ার প্রবাহ দেয়, ঠিক আছে? 10 ওহম মানের একটা রোধ সমান্তরালে যুক্ত করলে প্রবাহ দাঁড়ায় 6 এম্পিয়ার। ভালো কথা। তাহলে প্রথমে আমরা যেটা লিখতে পারবো সেটা হইলো গিয়ে যে এটার ইএমএফ, ঠিক আছে, ইএমএফ ই ইজ ইকুয়াল টু, আমি বলতে পারতেছি প্রথমে আই ইন্টু আর। তো আই এর মান কত? 5। আই এর মান 5 ইন্টু আর বলতে পারতেছি 1। আর পরের বার সেম ই দিয়েই আমি বলতেছি এটা 6 এম্পিয়ার হয়ে যাবে যদি খালি এখানে আর এর জায়গায় আর ইন্টু 10 বাই আর প্লাস 10 চলে আসে, কারণ প্যারালালে যুক্ত করছি, তাই তো? এটা, তাহলে এটা হবে 2 নাম্বার ইকুয়েশন। এখন ভাই বলো তো এই অঙ্ক সলভ করা কি আর তোমাদের জন্য কোনো ব্যাপার? তোমরা তো পারোই এটা। তাহলে 1 আর 2 থেকে লিখতে পারবা 5r ইজ ইকুয়াল টু 60r বাই আর প্লাস 10। তাহলে এটা যদি সলভ করে ফেলো, এটা সলভ করে ফেললে আর এর মান কত পাবা? আর সব শাওন ভাইয়ের স্টুডেন্ট চলে আসছে, ইজি পিজি লেমন স্কুইজি, সরি কুইজি। আচ্ছা, আর এর মান চলে আসবে 2। ঠিক আছে। আচ্ছা, তারা যারা বুঝো নাই আমি আরেকবার বললাম। দেখো, বলছে আর মানের রোধে 5 এম্পিয়ার প্রবাহ দেয়, এটা নিয়ে কি কোনো সমস্যা আছে? ভি ইজ ইকুয়াল টু আই আর, ঠিক আছে? ভি ইজ ইকুয়াল টু আই আর, যেহেতু এখানে কোনো অভ্যন্তরীণ রোধের কথা বলে নাই তাই আমরা কোনো অভ্যন্তরীণ রোধ বিবেচনা করি নাই, ঠিক আছে? আইডিয়াল সেল ধরে নিছি, তাই জন্য আইডিয়াল সেল ধরে নিছি, এজন্য আমরা বলতেছি ই ইজ ইকুয়াল টু 5r। আচ্ছা, সো এইবার এর পরেরটাতে কি করলাম যে ই ইজ ইকুয়াল টু বলছে 10 ওহম রোধ প্যারালালে যুক্ত করছো, তাইলে দেখো তো তুল্য রোধ কত হয়ে যাবে? দুইটা রোধ আছে, গুণফল বাই যোগফল, এটা বসাইলাম। সেক্ষেত্রে কারেন্ট হয় হলো গিয়ে 6 ওহম, ঠিক আছে? সো এই হলো গিয়ে মোটামুটি কথাবার্তা। এই দুইটার ই যেহেতু সেম, লেফট সাইডে দুইটা সমান, এরপর আর ইকুয়ালস টু 2 বের হয়ে গেছে, শেষ, ডান। সহজ ম্যাথ, এটা বুঝতে আশা করি কারোর খুব একটা প্রবলেম হয় নাই আর কি। আচ্ছা, আমরা চলে যাই সামনে। এখন পড়বো যেটা ভোল্টেজ ডিভাইডার ল, ঠিক আছে? এখন পড়ে ফেলবো আমরা ভোল্টেজ ডিভাইডার ল। এটা কোথায় খাটে? এটা খাটে হলো সিরিজ সার্কিটে। সিরিজ সার্কিটে কিসে ইউজ করবো? যে এরকম করে ধরো অনেকগুলা রোধ আছে কোন একটা জায়গায়, এরকম সে আমি এটা দিয়ে বুঝাই যে 3টা রোধ আছে ধরো, R1 R2 R3, আর এই দুই মাথার মধ্যে টোটাল ভোল্টেজ ডিফারেন্স যেটা, এই দুই মাথার মধ্যে টোটাল ভোল্টেজের ডিফারেন্স ধরে নিলাম ভি। তাইলে 3টার মধ্যে আলাদা আলাদা ভাবে ভোল্টেজ কত কত থাকতে পারে? এটার মধ্যে ধরলাম V1, এটার মধ্যে ধরলাম V2, আর এটার মধ্যে ধরলাম V3। তাইলে আলটিমেটলি এই V1 V2 V3 এর মান যেগুলো আসে, সে আমি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই, Vn ইকুয়ালস টু আসে এরকম, Rn বাই R ইকুইভ্যালেন্ট ইনটু টোটাল V, ঠিক আছে? ধরো তোমার V1 দরকার, ধরো তোমার V1 দরকার, তাহলে তুমি কিভাবে করবা? যে তাইলে V1, মানে এটা তোমরা এমনিতে করতে পারো, জাস্ট একটু হ্যান্ডি করার জন্য জিনিসটাকে, এই সূত্রটা। V1 ইকুয়ালস টু বলতে পারবা R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু টোটাল ভোল্টেজ V, ঠিক আছে? সো এই হইলো গিয়ে মোটামুটি কথাবার্তা। এটা পারলাম। এবার একটা অঙ্ক করি, ঠিক আছে? এটা একটা অঙ্ক, দেখলেই কেমন কেমন লাগে। হ্যাঁ, প্রথম কথা, কিছু জিনিস বুঝো। ধারকে সঞ্চিত চার্জ কত জানতে চাইছে, ধারক তো দেওয়া আছে। ঠান্ডা মাথায় যা যা বলবো শুনবা মন দিয়ে। যে একটা ধারক যখন আছে, আর এই সোর্সটা কি ধরনের সোর্স এটা বুঝতে হবে আগে।
এটা তো এমনি বোঝা যায়, তোমাদের সিলেবাসে এসি সোর্স বলতে কিছু নাই, এসি হইলে বলে দিবে আলাদা করে, বা এসি সাধারণত আমরা এরকম করে দেখাই এই টাইপের, বা বলে দিবে এসি থাকলে ধরো তোমার সেম জিনিসটাতেই 9 ভোল্ট কত হার্জ, 50 হার্জ, 60 হার্জ, 100 হার্জ কিছু একটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। তাই এসি সোর্স তোমার সিলেবাসেই নাই প্রথম কথা। সো যা আছে এটা ডিসি সোর্স। এটা যেহেতু একটা ডিসি সোর্স, সবসময় মনে রাখবা ডিসি সোর্সে ক্যাপাসিটর সবসময় ওপেন। ডিসিতে ক্যাপাসিটর ওপেন সার্কিট, ঠিক আছে? ডিসিতে ক্যাপাসিটর ওপেন সার্কিট। তা বলো তো ভাই ওপেন সার্কিট মানে কি? দুই মাথা খোলা, সোজা বাংলা। এই যে এরকম ক্যাপাসিটর মানে আসলে এটার ইকুইভ্যালেন্টলি লিখতে পারবো, এই জিনিসটা আসলে এরকম, সার্কিটের কানেকশন নাই, ওপেন সার্কিট। তা বলো এদিকে কানেকশন নাই এই সার্কিটে, চিন্তা করো এই যে একটা রাফ ছবি আঁকি, একটা রাফ ছবি আঁকি, এই এই ডান পাশ দিয়ে কারেন্ট যাবে, এদিকে কারেন্ট যাবে, কেউ আমাকে বলতে পারবা? একটা জিনিস ওপেন হয়ে বসে আছে, এখানে কারেন্ট যাবে? এখানে কোনো কারেন্ট যাবে না। হ্যাঁ তোমরা জাতীয় কোশ্চেন করবা, আমি আগে বলবো সব, তারপর কোশ্চেন থাকলে কোশ্চেন করবা। কিউএনএ সেকশন কিংবা এখানে কেউই আগে ভাগে কোশ্চেন করবা না, আগে আমি সব বলবো, বলার পরে শুনে হইলো গিয়ে কোশ্চেন করবা। আচ্ছা, তো কথা হইলো গিয়ে তোমার এটা দিয়ে যদি কারেন্ট না যায়, সবাই একমত তাইলে এই এই পাশটুক দেখো আমি মার্ক করে দিচ্ছি, এই অংশটাতে কোনো কারেন্ট নাই। কারেন্ট না থাকলে এটা সার্কিটের মধ্যে রেখে লাভ আছে বলো তো? কারেন্ট না থাকলে কি এটাকে সার্কিটের মধ্যে রেখে লাভ আছে? লাভ নাই, বাদ দাও, বাদ। তাহলে সার্কিট কতটুক বলো? সার্কিট হইলো এতটুকু। নাইন ভোল্ট 2.2 কে, আর এটা হলো 3.3, সরি 4.7 কে, 4.7 কে। আচ্ছা, ব্যাপার হইলো, ব্যাপার হইলো গিয়ে ভাই যে 2 মাইক্রোফ্যারাডে কেন কারেন্ট নাই? এই যে দেখো আঁকছি উপরে আঁকা ছবি, একটা তারের মাঝখানে কানেকশন নাই, তারের কানেকশন না থাকলে কারেন্ট কেমনে যাবে? কারেন্ট কেমনে যাবে রে ভাই? যাই হোক, দেখো এখানে তাইলে কারেন্ট যাচ্ছে, আমার দাবি হইলো আমি এটা বের করতে চাই, এটার দুই মাথায় বিভব পার্থক্য কত, এই পয়েন্ট দুইটাতে বিভব পার্থক্য কত, এই পয়েন্ট দুইটাতে বিভবের পার্থক্য কত, এটা আমি জানতে চাই। এটার নাম দিয়ে দিলাম ভি, ঠিক আছে? এটার নাম দিয়ে দিলাম ভি। তাহলে তোমরা আমাকে বলো তো এই ভি এর মান কত আসবে? এটা পারার কথা, যেহেতু দুইটা সিরিজে আছে। তাইলে ভি কত হবে বলো শুনি একটু। এইখানে উপরে থাকবে হলো 4.7 ডিভাইডেড বাই হবে 2.2 প্লাস 4.7 ইন্টু দুইটা মিলায় টোটাল 9, তাহলে কত আসবে? 6.13 ভোল্ট, তাই না? 6.13 ভোল্ট পারা গেল। এখন যা বলবো খুব মন দিয়ে শুনবা, কারণ এটা আমি রিপিট করব না, এবং এই যে ইয়াসিন ভাইয়া তো শুনতেছেন, ইয়াসিন ভাইয়া হইলো গিয়ে এই কোশ্চেনের আনসার এরপর আর কাউকে দিবেন না। সো ঠান্ডা মাথায় শুনবা, ভালো মতো শুনবা, ঠিক আছে? না বুঝলে চ্যাট বক্সে জিজ্ঞেস করে ফেলবা, কারণ এটা নিয়ে জাতীয় কোশ্চেন থাকে। এবার একটা জিনিস বোঝো, একটা রোধের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, রোধ কি দেখতে এরকম হয়? রোধ দেখতে এরকম হয় না, রোধ দেখতে এরকম একটা তারই হয়, ঠিক আছে? নর্মাল তার দেখতে যেরকম না, রোধও দেখতে এরকমই, নতুন কিছু না। বাট তার মধ্যে বাধার পরিমাণটা বেশি থাকে, তাই আমরা এটাকে রোধ বলি। আচ্ছা, পয়েন্ট ইজ, তুমি চিন্তা করো রোধ মানেও তো আসলে একটা পরিবাহক তার, এটা কি বুঝি সবাই? আগে আমাকে এটাকে উত্তর দাও। রোধ মানেও হইলো গিয়ে একটা পরিবাহী তার, এটা কি সবাই বুঝি? রোধ মানে পরিবাহী তার, এটা তো বোঝা যায়। আচ্ছা, যখন তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, ঠান্ডা মাথায় শুনো, যখন তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, যখন তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, তখন তার এই পয়েন্টের বিভব আর এই পয়েন্টের বিভব থাকে আলাদা, কারণ ওই যে ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর হয়, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর হয়। দেখো তো তার মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না যায়, মানে ডেল্টা ভি যেটা আর কি বিভবের পার্থক্য,
তার মধ্যে যদি কোনো কারেন্ট না যায়, আই যদি 0 হয়ে যায়, ভি সমান 0, ইন দ্যাট কেস ভিএ আর ভিবি কি সমান হয়ে যাবে না? এটা কি বুঝি সবাই? এটা কি বুঝি সবাই? আচ্ছা, এটা যদি বুঝি তাইলে একটু চিন্তা করে বলো তো, আমি যদি এখন বলি এই বিন্দুটার নাম হইলো এ, এই বিন্দুটার নাম তাইলে কি হবে? পরে যেটা লিখছি এটার নামও হবে এ, কারণ এদিক দিয়ে কারেন্ট যায় নাই। কারেন্ট গেলে কি এটা লিখতে পারতাম? কারেন্ট গেলে কি এটা লিখতে পারতাম? কারেন্ট যায় না বলে লিখতে পারছি, তাইলে পাশে দেখায়ও দেই কারেন্ট যে যায় নাই, আই ইকুয়ালস টু 0, এই জন্যই লিখতে পারছি, নাইলে লিখতে পারতাম না। আচ্ছা, আবার চিন্তা করো, এই পয়েন্টের নাম দিলাম বি, তাহলে এই পয়েন্টটা কি হবে? বি। এবার তাহলে একটা মজার ব্যাপার ঘটে গেছে, দেখো এ আর বি এর মাঝখানে একটা ভোল্টেজ ছিল না? এই যে এটা এ আর এটা বি, এটা এ আর এটা বি হইলে এটা তো আসলে ভি এ বি, তাহলে এটা যেটা বাইর করছে সেটা আসলে ভি এ বি। তাহলে চিন্তা করো, ওই রোধের অ্যাক্রসে যে বিভব পার্থক্যটা আছে সেটা কিন্তু ক্যাপাসিটরের অ্যাক্রসে আছে। সেম বিভব পার্থক্যটা রোধের এবং ক্যাপাসিটর দুইজনের অ্যাক্রসেই আছে, ঠিক আছে? কানেকশনটার কারণে কারেন্ট যাইতেছে না ঠিক আছে, কিন্তু বিভব পার্থক্য আছে। ওপেন সার্কিট হয়ে থাকায় কানেকশন নাই, কারেন্ট নেই। তাইলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারার কথা তোমাদের, এখান থেকে একটা জিনিস তোমাদের বুঝতে পারার কথা, মানে আমি এক্সপেক্ট করি তোমরা বুঝবা যে তাইলে ক্যাপাসিটরের ভোল্টেজ যেটা ভিসি ইজ ইকুয়াল টু, আমি কি বলতে পারবো, ভিএবি, যেটার মান আসলে 6.13 ভোল্ট, যেটার মান আসলে 6.13 ভোল্ট। তাহলে এটা যদি 6.13 ভোল্ট হয়, তাহলে এটার মধ্যে সঞ্চিত চার্জ কিউ ইজ ইকুয়াল টু সিভি। তাহলে কত হবে? 6.13 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব। তাহলে যা আসে এরপর বসাই দিবা আর কি, এটা তেমন কঠিন কিছু না। মানে এত সাগর নদী পার করে আসার পর হইলো কি এই জিনিস পারতে কারো সমস্যা হবে না। যাই হোক, আনসার বলে দিছে অলরেডি, 3.75 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। সো প্রবলেমটা কিন্তু খুব সুন্দর ছিল এবং খুব দুর্দান্ত একটা সমস্যা, এটা পরীক্ষায় আসলে হা করে তাকায় থাকতে হইতো, কিন্তু এখন আমরা বুঝতেছি, ঠিক আছে? আচ্ছা, এবার কোশ্চেনটা তো করে বসবা যে ভাই ক্যাপাসিটরে কারেন্ট গেল না, তাহলে চার্জটা জমা হইলো কই থেকে? ঠিক আছে, ক্যাপাসিটরে কারেন্টই গেল না, চার্জ জমা হইলো কোথা থেকে? জমা হইলো এভাবে, জমা হইলো এভাবে যে তোমার ইনিশিয়ালি একেবারে শুরুর দিকে, ইনিশিয়ালি বা একেবারে শুরুর দিকে কিছু কারেন্ট পাস করে, সেটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট কারেন্ট, ঠিক আছে? ক্যাপাসিটরের মধ্যে দিয়ে দুই ধরনের কারেন্ট যায়, এসি কারেন্ট হলে যাইতে পারে বা ট্রানজিয়েন্ট কারেন্ট যায়। তো এইসব ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস ভার্সিটিতে উঠলে পরে শিখবা, ঠিক আছে, কেমনে হয়। আপাতত আমরা জানি যে হয়, এতটুক ধরে নিয়ে তারপর বাকি অঙ্কটা করতে হবে, ঠিক আছে? এই হইলো গিয়ে মোটামুটি কথাবার্তা। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা এই প্রবলেমটা মোটামুটি সলভ করতে পারছি, সমস্যা নাই। আর এখানে ভিটা তো আসলে ভিসি, কয়েকজন দেখলাম ভি কোথায় পাইছি জিজ্ঞেস করতেছে। আচ্ছা, ব্রেক দিব, এই যে আর একটা ছোট্ট জিনিস পড়াই, ব্রেক দিব। কারেন্ট ডিভাইডার ল, মানে একটু মিল রাখানো লাগে, তো আমি জাস্ট একটু মিলটা রেখে পড়াচ্ছি। খুব ছোট জিনিস, একটু সময় লাগবে, জাস্ট একটু সময় লাগবে। দেখো, ধরো কতগুলা লাইন প্যারালালে আছে, এরকম প্যারালালে কতগুলা ব্রাঞ্চ আছে, আগের মতো তিনটাই ধরে নিলাম আমি। এরকম প্যারালালে যদি থাকে, ধরো এখান দিয়ে টোটাল আই কারেন্ট আসতেছে, এই কারেন্ট এসে এখানে ভাগ হয়ে যায়। কারেন্ট ভাগ হয় কোথায়? প্যারালালে। তাহলে এটা I1, এটা হবে I2, আর এটা হবে I3। ধরে নাও এখানে রেজিস্ট্যান্স গুলা R1, এটা R2, এটা ধরে নাও R3, এখান দিয়ে I যাচ্ছে। আচ্ছা, সো এখন যেটা বলতে চাচ্ছি যে এই কারেন্ট ডিভাইডার ল বলে যে কোনো একটা ব্রাঞ্চে কারেন্ট IN ইজ ইকুয়াল টু হবে আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই RN ইন্টু I, জাস্ট ভোল্টেজের অপোজিট, জাস্ট ভোল্টেজের অপোজিট, ঠিক আছে? সো এবার দেখো তো, এখান থেকে যদি I1 বের করতে চাও, I1 ইকুয়ালস টু হবে আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই R1 ইন্টু I। সো I1 ইকুয়ালস টু পাবা তুমি
আর ইকুইভ্যালেন্ট মানে আসলে কি 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এটার ইনভার্স, আর নিচে হবে r1 ইন্টু i। বিদঘুটে সূত্র, এটা মনে রাখবো না, এটা মনে রাখার থেকে নর্মালি অঙ্ক করা ভালো। মনে রাখবো না। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে আমি যেটা মনে রাখতে বলবো সেটা হলো স্পেশাল কেস, যদি দুইটা থাকে এটা মনে রাখা ইজি। ঠিক আছে, তাইলে যদি দুইটা থাকে এটা বের করাটা অনেক বেশি ইজি। এটা ধরো r1, এটা ধরো r2, এটাতে কারেন্ট যাচ্ছে i1, এটাতে যাচ্ছে i2। একটা জিনিস একটু চেক করে দেখো, এটা i, যে i1 যদি বের করতে চাই ঠান্ডা মাথায় বুঝছো, উপরে হবে তুল্যটা আর ইকুইভ্যালেন্ট, দুইটার আর ইকুইভ্যালেন্ট কিভাবে বের করি, r1 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2 প্লাস r2 ডিভাইডেড বাই r1 ইন্টু i। তাহলে দেখো এখান থেকে r1 আর r1 কাটা চলে গেলে i1 সমান তুমি পেয়ে যাবা r2 বাই r1 প্লাস r2। দেখো এখানে কিন্তু তুল্য কিছু না, জাস্ট যোগফল বসাইছি ইন্টু i। মানে যেটার কারেন্ট চাও অপোজিটটার রোধের মান বসায় তারপর করতে হবে অঙ্কটা। ঠিক আছে, এই হলো কথা। আর এগুলা তো এমনিই বুঝো, একটা কথা তোমাদেরকে যদি নাও বলে দেই তাও তোমরা জানো, আমি জানি যে এটা আর কি, এখানে যেহেতু সবার ভোল্টেজ সেম তার মানে i1 r1 এর মান যা আসবে, i1 r1 এর মান যা আসবে, i2 r2 এর মানও তাই আসবে, i3 r3 এর মানও সেম আসবে, ইকুয়াল টু in rn এর মানও সেম আসবে। ঠিক আছে, এই ডান পাশেরটা শুধুমাত্র, ডান পাশে যে সূত্রটা লিখছি এটা কিন্তু শুধুমাত্র এবং শুধুমাত্র দুইটা রোধ থাকলে সেক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, ঠিক আছে, তাইলে এটা বোঝা গেল, কোনো সমস্যা নাই। আমরা একটা ম্যাথ সলভ করে ফেলবো। বলতেছি যে 10 ওহমের দুই পাশে বিভবের পার্থক্য কত। এই যে 10 ওহম তার দুই পাশে বিভব পার্থক্য, এইটা কত, এখানে ভি কত। ঠিক আছে, তাইলে দেখো তো এটা 2.4 এম্পিয়ার 20 ওহম, তাইলে এখানের কারেন্ট কত এটা আগে বের করি। এটার নাম দিলাম i2। দেখো তো আমি এটা বের করতে পারবো না, ওই যে একটু আগে বললাম 2.4 ইন্টু 20 i ইন্টু r ইজ ইকুয়াল টু i2 ইন্টু 30 ইজ ইকুয়াল টু, তাইলে আমি বলতে পারবো কি, ইজ ইকুয়াল টু আমি বলতে পারবো i2 ইকুয়ালস টু হবে হইলো তোমার 20 ইন্টু 2.4 বাই 30। দেন i বের করে ফেলো, i ইকুয়ালস টু তোমার এই 2.4 প্লাস 2.4 ইন্টু 20 বাই 30। আচ্ছা, কথা হইলো এটা আলটিমেটলি আসে 1.6, তাই না? টোটালটা মিলায় আসবে 3, টোটালটা মিলায় আসবে 3 না সরি 4, 4 সরি 4। ওকে, তাহলে টোটালটা মিলায় আসবে কত, 4। আচ্ছা, তাহলে টোটালটা মিলায় যদি 4 আসে, এবার দেখো তো আই জানো, তাহলে ভি কত হবে। সুতরাং ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, তার মানে 4 ইন্টু আর এর মান 10, দ্যাট ইজ 40 ভোল্ট। ঠিক আছে, 40 ভোল্ট পারা গেল। সো এই আর কি, এতটুকু যদি বুঝে থাকো আমার মনে হয় না এই ম্যাথে আর প্রবলেম থাকার কথা। এটা খুবই সোজা, চাইলে তোমরা অন্য আরেক ভাবেও বাইট করতে পারতা। এইটা খালি আমি লাইনটা লিখে দিব, কেমনে হয়েছে জিজ্ঞেস করবা না। এটা যদি আই হয়, কারণ এটা একটু আগেই তোমাদের শিখাইছি। দেখো 2.4 আমি এরকম একটা লাইন লিখতে পারবো, 2.4 ইজ ইকুয়াল টু, আমি একটা লাইন লিখতে পারবো 30 ডিভাইডেড বাই 30 প্লাস 20
ইন্টু আই, যেটাকে সলভ করলে পরেও আলটিমেটলি আই সমান তুমি পাইতা 4 অ্যাম্পিয়ার। কেমনে পাইছি জানি না, এক লাইনে বলে দিলাম। কেন জানি না বলছি বলো তো, কারণটা একটু আগে তোমাদের শেখানো হয়েছে, নিজেরা চিন্তা করে বাইর করবা। ঠিক আছে? সো আমার মনে হয় আমরা অ্যাকচুয়ালি একটা ছোটখাটো ব্রেক নিতে পারি। সো একটা ব্রেক নেওয়া যাক।